প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা কবিতা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত প্রশ্নগুলিকেই আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমি তোমাদের বলছি, এই সমস্ত প্রশ্নগুলিকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, তোমাদের পরীক্ষায় যাই এমসিকিউ এসএকিউ প্রশ্ন আসুক না কেন, আজকের এই ভিডিওটির মধ্যে দিয়েই তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। প্রথম কবিতার নাম অসুখী একজন। চলো দেখে নিই অসুখী একজনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে। প্রথম প্রশ্ন, বৃষ্টিতে কি ধুয়ে গেল? বৃষ্টিতে ধুয়ে গেল কবির পায়ের ছাপ। পরবর্তী প্রশ্নটি, অসুখী একজন কবিতায় দেবতাদের চেহারা কি রঙের ছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি শান্ত হলুদ রঙের। অসুখী একজন কবিতায় মেয়েটি কার জন্য অপেক্ষারত ছিল? মেয়েটি অপেক্ষারত ছিল তার প্রিয়তম অর্থাৎ কবির জন্য। পাবলো নেরুদার প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম নেপতালি রিকার্দো রেইয়েস বাসোয়ালতো। অসুখী একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন? ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন গল্প কথক অর্থাৎ কবি নিজেই। অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি কি রঙের ছিল? গাছটি ছিল গোলাপি রঙের। পরবর্তী প্রশ্নটি, অসুখী একজন কবিতায় একটা কি চলে গেল বলতে কবি কোন জন্তুর উল্লেখ করেছেন? কবি যে জন্তুর উল্লেখ করেছেন তা হলো কুকুর। কবি হলেও পাবলো নেরুদা কে ছিলেন? কবি হলেও পাবলো নেরুদা ছিলেন একজন কূটনীতিক। যেখানে ছিল শহর সেখানেই ছড়িয়ে রইল। কি ছড়িয়ে রইল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কাঠকয়লা। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শান্ত হলুদ দেবতারা। সে জানতো না। সে কি জানতো না? সে জানতো না কথক আর কখনোই ফিরে আসবে না। কবির পায়ের দাগ কিসে ধুয়ে গেল? কবির পায়ের দাগ ধুয়ে গেল বৃষ্টিতে। অসুখী একজন কবিতাটির কথক কোথায় ঘুমিয়েছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বারান্দার ঝুলন্ত বিছানায়। অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে এস্টাভাগারিয়া কাব্যগ্রন্থ থেকে। অসুখী একজন কবিতায় কার হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে গির্জার এক নানের। হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল কারা? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে শান্ত হলুদ দেবতারা। বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। কিসের মতো? বছরগুলি নেমে এলো পাথরের মতো। চলে যাচ্ছে অসুখী একজন কবিতার সর্বশেষ প্রশ্নে। অসুখী একজন কবিতায় গাছকে কোন রঙের সাথে তুলনা করা হয়েছে? গাছকে তুলনা করা হয়েছে গোলাপি রঙের সঙ্গে। এবার চলো দেখে নিই আই আরো বেদে বেদে থাকির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে। প্রথম প্রশ্ন, আই আরো বেদে বেদে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি, আই আরো বেদে বেদে থাকি কবিতাটির কবিকে? কবিতাটির কবি হলেন শঙ্খ ঘোষ। আমরা 12 মাস কি? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 12 মাস ভিখারি। আমাদের মাথার ওপর কি আছে? মাথার ওপরে আছে বোমারু বিমান। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে শিশুদের সব। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, আমাদের ডান পাশে কি আছে? আছে ধস। আমাদের কি নেই? আমাদের নেই ইতিহাস। কবি কিভাবে বেঁচে থাকার কথা বলেছেন? কবি সবাইকে বেঁধে বেঁধে অর্থাৎ একত্রিতভাবে বেঁচে থাকার কথা বলেছেন। আমাদের পায়ে পায়ে কি রয়েছে? পায়ে পায়ে রয়েছে হিমানির বাঁধ। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। 10 নম্বর দাগের প্রশ্নটি, আমাদের বায়ে কি রয়েছে? আমাদের বায়ে রয়েছে গিরিখাত। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ কি? হিমানি শব্দের আক্ষরিক অর্থ হলো তুষার। কবির মতে তবুও আমরা কোথায় কোথায় ফিরেছি? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমাদের বায়ে গিরিখাত। গিরিখাত শব্দটির আক্ষরিক অর্থ কি? গিরিখাত শব্দটির আক্ষরিক অর্থ হলো পর্বত গহ্বর। আমাদের চোখ মুখ ঢাকা। চোখ মুখ অর্থে কবি কি বলেছেন? কবি বলেছেন মুখসাবৃত। আমাদের পথ নেই আর। পথ শব্দটি কবিতায় কবার ব্যবহৃত হয়েছে? ব্যবহৃত হয়েছে মোট 2 বার।
শঙ্খ ঘোষের ছদ্মনাম কি ছিল? তার ছদ্মনাম ছিল কুন্তক। আমাদের চোখ মুখ ঢাকা, একথা বলার কারণ কি? প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। আমাদের ইতিহাস নেই, একথা বলা হয়েছে কেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, পৃথিবীর সমস্ত ইতিহাসই ক্ষমতাবানের ইতিহাস। দুর্বল বিপন্ন মানুষের ইতিহাস কখনোই সভ্যতার দর্পণে প্রতিফলিত হয় না। প্রকৃত সত্য জেনেও সাধারণ মানুষ অন্ধ, আসল অবস্থা বুঝেও তারা বোবা, তাই তাদের চোখ মুখ ঢাকা। আমাদের পথ নেই, আমাদের করণীয় কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, এই অবস্থায় কবি তথা শঙ্খ ঘোষ আমাদের আরও বেঁধে বেঁধে থাকার পরামর্শ দিয়েছেন। পৃথিবী হয়তো মরে গেছে, এমন ধারণার কারণ কি? প্রশ্নের উত্তর, এই কঠিন সময়ে আমরা অর্থাৎ সাধারণ মানুষের বেঁচে থাকার অর্থ এবং আনন্দ হারিয়ে গেছে। এই অবস্থা বোঝাতে কবি পৃথিবী হয়তো মরে গেছে পংক্তিটি ব্যবহার করেছেন। পায়ে পায়ে হিমানির বাদ বলতে কবি কি বলেছেন? প্রশ্নের উত্তরটি, কবি শঙ্খ ঘোষের মতে বরফ যেমন পাহাড়ি পথে যাতায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, তেমনি হিংসার উন্মুক্ততা মানুষের বেঁচে থাকাকে দুঃসহ করে তুলেছে। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? প্রশ্নের উত্তর, শঙ্খ ঘোষের আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে নিষ্পাপ মানব শিশুর শব বা মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কেন একথা বলা হয়েছে? সামাজিক অস্থিরতা জনসাধারণের জীবন জীবিকাকে অনিশ্চিত করে তুলেছে। চরম সংকটকালে খাদ্য, বস্ত্র, বাসস্থানের আর্জি নিয়ে তারা দৌড়ে দৌড়ে ফিরেছে একটু শান্তির আশ্রয়ের খোঁজে। এবার চলো দেখে নিই আফ্রিকা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে। প্রথম প্রশ্ন, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্রশ্বাস। প্রদোষ শব্দের অর্থ কি? প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। পরবর্তী প্রশ্নটি, সভ্যতার শেষ পুণ্যবাণী ড্যাশ। এই ড্যাশে হয়ে যাবে ক্ষমা করো। আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, নিজের প্রতি। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওরা ইউরোপীয়। স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন, তার কারণ কি? তার কারণ নিজের প্রতি অসন্তোষ। ক্ষমা করো, কে ক্ষমা করবে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি আফ্রিকা। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ, কি? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অমানুষতা। দিনের অন্তিমকাল কি ঘোষণা করল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি অশুভ ধ্বনি। দাঁড়াও ওই মানহারা মানবিক দ্বারে। মানহারা মানবীকে, মানহারা মানবী আফ্রিকা। প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। যে আফ্রিকার কাছে ক্ষমা চাইবে সে কে? সে হলো যুগান্তরের কবি। পরবর্তী প্রশ্নটি, দুন্দুভি কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর দামামা জাতীয় রণবাদ্য। কবির সঙ্গীতে কিসের আরাধনা বেজেছিল? আরাধনা বেজেছিল সুন্দরের। আফ্রিকার অত্যাচারিত হওয়ার মুহূর্তে তথাকথিত সভ্য দেশগুলির পাড়ায় পাড়ায় কি বাজছিল? পাড়ায় পাড়ায় বাজছিল পুজোর ঘণ্টা। মানুষ ধরার দল গর্ভে কার চেয়েও বেশি অন্ধ ছিল? অন্ধ ছিল সূর্যহারা অরণ্যের চেয়েও। রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে কোথায় ছিনিয়ে নিয়ে গিয়ে বেঁধেছিল? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর বনস্পতির নিবিড় পাহারায়। বিভৎস কাদার পিণ্ড কি দিয়ে গেল? দিয়ে গেল চিরচিহ্ন। শিশুরা কোথায় খেলছিল? খেলছিল তার মায়ের কোলে। আফ্রিকা কবিতায় কবি কাকে ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর আফ্রিকাকে। নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত। বিধ্বস্তের কারণ কি? বিধ্বস্তের কারণ নিজের প্রতি অসন্তোষ। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই আমরা গল্পের এমসিকিউ, এসএকিউ, ব্যাকরণের এমসিকিউ, এসএকিউ প্রশ্নের উত্তর সহ ভিডিও পোস্ট করে দিয়েছি। তোমরা এখনো যদি এই প্রশ্নগুলি না দেখে থাকো, আজকের ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া হয়েছে, সেই লিংকে সরাসরি ক্লিক করে প্রশ্নগুলিকে দেখে নাও। এই সমস্ত ভিডিওগুলি তোমাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ, তাই সময় একদমই নষ্ট না করে প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো। সাফল্য তোমরা পাবেই পাবে। হাই ছায়াবৃতা, আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি? প্রশ্নের উত্তর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা পৃথিবীর জ্ঞানালোক থেকে বিচ্ছিন্ন হয়। অন্যদিকে দুর্গম ও আদিম জঙ্গলাকীর্ণ প্রকৃতি তাকে ছায়াবৃতা করে রাখে।
যখন গুপ্ত গহ্বর থেকে কারা বেরিয়ে এলো পশুরা, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল বলতে কি বোঝো? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় নির্মম অত্যাচারী ও দাস ব্যবসায়ী ঔপনিবেশিক শ্বেতাঙ্গ শাসককে মানুষ ধরার দল বলা হয়েছে। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে কে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর, আফ্রিকা কবিতা অনুসারে উত্তাল সমুদ্র পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। নতুন সৃষ্টিটি কি? আলোচ্য কবিতায় নতুন সৃষ্টি হলো বিধাতা কর্তৃক সৃষ্ট বিশ্ব তথা পৃথিবী। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন কেন? প্রশ্নের উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা অনুসারে সেই আদিম সময়ের স্রষ্টা তার নিজের সৃষ্টির মধ্যে ঘাটতি দেখে বিরূপতায় নিজের প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন। এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দলের স্বভাব কেমন ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় মানুষ ধরার দল অর্থাৎ সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ শাসকেরা ছিল নিষ্ঠুর অত্যাচারী দাস ব্যবসায়ী। এবার চলো দেখে নিই অভিষেক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে। প্রথম প্রশ্ন, হেতা আমি বামা দল মাঝে। বামা শব্দের অর্থ কি? বামা শব্দের অর্থ নারী। ইন্দ্রজিতে জিতি, তুমি সতী। সতী বলতে কাকে বলা হয়েছে? সতী বলতে প্রমীলাকে বলা হয়েছে। কোথায় পাইলে তুমি, শীঘ্র হো কহ দাসে। এখানে দাস হলেন কে? এখানে দাস হলেন ইন্দ্রজিৎ। নদিলা কব্বুর দল বলতে কাকে বোঝানো হয়েছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। বোঝানো হয়েছে রাক্ষস বৃন্দকে। হয়ম্বতী সুত হলেন এখানে কে? এখানে হলেন কার্তিকেয়ী। বৃহন্নলা রূপী কিরীটির গোধন উদ্ধারের সঙ্গী কে ছিলেন? সঙ্গী ছিলেন বিরাট পুত্র। হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। এখানে হেমলতা বলতে কি বোঝানো হয়েছে? হেমলতা বলতে স্বর্ণলতাকে বোঝানো হয়েছে। 9টি স্বর্গে বিভক্ত অভিষেক শীর্ষক অংশটি কোথা থেকে গৃহীত? এটি গৃহীত প্রথম স্বর্গ থেকে। সিঞ্জিনী আকর্ষী রোষে। সিঞ্জিনী শব্দের অর্থ কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, ধনুকের ছিলা। কনক আসন ত্যাজি, বীরেন্দ্র কিশোরী। এখানে বীরেন্দ্র কিশোরী কে ছিলেন? বীরেন্দ্র কিশোরী ছিলেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের কাছে ধাত্রীর ছদ্মবেশে কে এসেছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এসেছিলেন লক্ষ্মী। সেনাপতি পদে রাবণ কাকে বরণ করার কথা বলেছেন? ইন্দ্রজিৎকে বরণ করার কথা বলেছেন। ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে প্রমীলা। অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে প্রথম স্বর্গ থেকে। অভিষেক করিলা কুমারে। কিভাবে কুমারকে অভিষিক্ত করলেন? অভিষিক্ত করলেন গঙ্গোদক অর্থাৎ গঙ্গা জল দিয়ে। অম্বুরাশি সুতা কার মৃত্যুর সংবাদ দিলেন? তিনি দিলেন বীরবাহুর মৃত্যুর সংবাদ। কিরীটির ছদ্মবেশ কে নিয়েছিলেন? কিরীটির ছদ্মবেশ নিয়েছিলেন বৃহন্নলা। কি ছাড় সে নর? এই নরটিকে? নরটি হলেন রাঘব। হাসিবে মেঘবাহন। মেঘবাহন কে ছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, দেবরাজ ইন্দ্র। অম্বুরাশি সুতা কাকে বলা হয়েছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, লক্ষ্মীকে। আগে পুজো ইষ্ট দেবে কোথায়? দেবে নিকুম্বিলা যজ্ঞাগারে। ইন্দিরা সুন্দরী বলতে কাকে বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে লক্ষ্মীকে। কার শোকে রাক্ষসাধিপতি শোকগ্রস্ত হয়েছিলেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, বীরবাহুর শোকে। ঘুচাবো এ অপবাদ। কোন অপবাদের কথা বলা হয়েছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, রামচন্দ্র বীরবাহুকে হত্যা করেন। শত্রু দল লঙ্কাপুরীকে ঘিরে ফেলেছে, অথচ ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে সুখ বিলাসে মত্ত। নিজের এই আচরণকেই তিনি অপবাদ বলে মনে করেছেন। কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি। লঙ্কা কেঁপে ওঠার কারণ কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, ছদ্মবেশী লক্ষ্মী দেবীর মুখে লঙ্কার দুঃসংবাদ শুনে প্রমোদ উদ্যান থেকে যুদ্ধযাত্রাকালে রথে চেপে আকাশপথে চলমান মেঘনাদ ধনুকের ছিলাই টঙ্কার দিলে লঙ্কা ও জলধি কেঁপে উঠেছিল। পরবর্তী প্রশ্নটি, সমুদ্র নিপতি সুতাকে? সুতা হলেন লক্ষ্মী। এ কলঙ্ক পিত ঘুচিবে জগতে। কোন কলঙ্ক? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, অভিষেক কবিতানুসারে ইন্দ্রজিতের মতো যোগ্য সন্তান থাকতে রাবণ যুদ্ধে যাবেন, এটা তার কলঙ্ক বলে মনে হয়েছে।
অভিষেক কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে গৃহীত হয়েছে। জিজ্ঞাসিলা মহাবাহু, এখানে মহাবাহুকে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। মহাবাহু হলেন ইন্দ্রজিৎ। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সেই সাথে সাথে সৌরভ এক্সক্লুসিভ পরিবারে এখনও যদি তুমি সদস্য না হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। সমূলে নির্মূল করিব পামরে আজি, উক্তিটির বক্তাকে? বক্তা হলেন মেঘনাদ। হাই বিধি বাম মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর বক্তার এমন মন্তব্যের কারণ বিধি বাম বলেই বীরবাহুর ও কুম্ভকর্ণের মতো যোদ্ধা নিহত হয়েছেন। বিধি বাম বলেই নিহত হওয়ার পরেও রামচন্দ্র পুনর্জীবন লাভ করেছেন। ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? প্রশ্নের উত্তর অম্বুরাশি সুতা অর্থাৎ দেবী লক্ষ্মী প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশ ধারণ করে বীরবাহুর মৃত্যু সংবাদ ও রাজা রাবণের যুদ্ধ সজ্জার সংবাদ ইন্দ্রজিতের কাছে দিতে এসেছিলেন। এবার দেখে নিচ্ছি প্রলয়োল্লাস কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে। প্রথম প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতায় শিশু চাঁদ বলতে কাকে বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে সদ্য উদিত চাঁদকে। অনাগত প্রলয় কোথায় ধমক হেনে আগল ভাঙল? আগল ভাঙল সিন্ধু পাড়ের সিংহদ্বারে। কবি নতুনের কেতন কাকে বলেছেন? বলেছেন কালবৈশাখীর ঝড়কে। জীবনহারা অসুন্দরে করতে ছেদন, কে আসছে? আসছে নবীন। এবার মহানিশার শেষে, এক্ষেত্রে মহানিশা বলতে কবি কি বুঝিয়েছেন? কবি বুঝিয়েছেন দীর্ঘ পরাধীনতার শেষে। তোরা সব ড্যাশ কর, ড্যাশে হয়ে যাবে জয়ধ্বনি কর। পোলাই কোথায় উল্কা ছোটায়? উল্কা ছোটায় নীল খিলানে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। কাল ভয়ঙ্করের বেশে কে আসে? আসে সুন্দর। প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। ভয়ঙ্কর কিসের মশাল জেলে আসে? মশাল জেলে আসে বজ্রশিখার। কপল তলে কোথায় দোলে? দোলে সপ্ত সিন্ধু। মাভো মাভো ধ্বনির তাৎপর্য কি? তাৎপর্য ভয় না পেয়ে এগিয়ে চলো। তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে পরাধীন ভারতীয়দের। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। বজ্রশিখার মশাল জেলে কে আসছে? আসছে ভয়ঙ্কর। কবিতায় সর্বনাশী জ্বালামুখী কে? জ্বালামুখী হলো ধূমকেতু। প্রলয়োল্লাস কবিতায় কাকে সারথি বলা হয়েছে? সারথি বলা হয়েছে ভয়ঙ্করকে। প্রলয়োল্লাস শব্দের অর্থ কি? শব্দের অর্থ হলো ধ্বংসের আনন্দ। চলে যাচ্ছি প্রলয়োল্লাস কবিতার সর্বশেষ প্রশ্নে। উষা কি বেশে আসবে? উষা আসবে করুণ বেশে। এবার চলো দেখে নিই সিন্ধু তীরে কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে। প্রথম প্রশ্ন, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ কি? মাঞ্জস শব্দের অর্থ ভেলা। সৈয়দ আলাওল কোন সময়কার কবি ছিলেন? তিনি কবি ছিলেন সপ্তদশ শতকের। সখী সবে আজ্ঞা দিল, আজ্ঞা যে দিল সে কে? সে হলো পদ্মা। সমুদ্র নৃপতি সুতার নাম কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর পদ্মা। মাঞ্জস কোথায় ছিল? মাঞ্জস ছিল সিন্ধু তীরে। মধ্যেতে যে কন্যাখানি, মাঝখানের কন্যাটি কে? মাঝখানের কন্যাটি হলেন পদ্মাবতী। অচেতন কন্যাদের সংখ্যা কটি ছিল? সংখ্যা ছিল 5টি। চলে যাচ্ছে সিন্ধু তীরে কবিতার সর্বশেষ প্রশ্নে। বিস্মিত হইল বালা, বালাকে? বালা পদ্মাবতী। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলো এবার দেখে নিই সর্বশেষ কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান। প্রথম প্রশ্ন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো কোথায়? অস্ত্র রাখো পায়ে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। কবি কি নাড়িয়ে বুলেট তাড়ান? তিনি বুলেট তাড়ান হাত নাড়িয়ে। কি প্রতিরোধ করতে কবি গানের বর্ম পড়েছেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর অস্ত্রের প্রতিরোধ করতে। কবি গানের গায়ে কি মোছেন? কবি গানের গায়ে মোছেন রক্ত। গান তো জানি একটা দুটো, বলতে কি বলা হয়েছে? বলতে বোঝানো হয়েছে সামান্যকে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির উৎস কি? কবিতাটির উৎস পাতার পোশাক। তোমায় নিয়ে গান কোথায় বেড়াবে? গান বেড়াবে নদীতে দেশ গায়ে। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার প্রথম পংক্তি কোনটি? উত্তর, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো। আমি তোমাদের বলছি, কবিতা থেকে যাই এমসিকিউ এসিকিউ প্রশ্ন আসুক না কেন, আজকের ভিডিওর মধ্যে দিয়েই তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমাদের পরীক্ষার জন্য রইল শুভকামনা।